ঈদ মোবারক সবাইকে। ডিবিসির ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিবিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টিয়ের আজকের এপিসোডে আমি শান্তা জাহান আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনারা জানেন আমাদের এই আয়োজনটা খুবই স্পেশাল, কারণ এই আয়োজনে আমি সব প্রিয় তারকাদেরকে নিয়ে হাজির হয়ে যাই যাদের সাথে আমার আড্ডা দিতে ভালো লাগে, আর আমি জানি এই তারকাদের সম্পর্কে জানতে আপনাদের অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ প্রিয় দর্শক, আজ এমন দুজন তারকা আমার সাথে রয়েছেন যারা আসলে মিডিয়া ইন্ডাস্ট্রি বিলং করলেও দুজন একদমই দুটি আলাদা ভিন্ন প্ল্যাটফর্মে। সো চলুন পরিচিত হয়ে নিই আজকের তারকার সাথে। আমার বাঁ দিকে রয়েছে শুধুমাত্র অভিনয় দক্ষতা না, তার সাহসী অবস্থান এবং দৃঢ়তা এবং নিজের সাথে নিজের যুদ্ধ করে প্রতিনিয়ত নিজেকে তুলে ধরার যে প্রত্যয় তিনি নিয়েছেন, তিনি আর কেউ নন আমাদের প্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছো তুমি? খুবই ভালো আছি এবং ঈদে তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে। এবং আরো একজন, যেহেতু বলছিলাম একদমই ভিন্ন প্ল্যাটফর্মের, যদিও সে মিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে, একাধারে একজন উপস্থাপক, আমার জায়গাটা নিয়ে নেয়। দ্বিতীয়ত সে শুধুমাত্র বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও কিন্তু তার কৃতিত্বকে আসলে আমি বলবো তুলে ধরেছে। আর তারপরে বাংলাদেশে যদি স্ট্যান্ড আপ কমেডির জন্য কারো নাম প্রথমেই চলে আসে, তাহলে আমার মনে হয় প্রথম সারির প্রথম নামটি তার থাকবে। সে আর কেউ নয়, আমাদের প্রিয় আবু হেনা রনি। ঈদ মোবারক। ঈদ মোবারক। তুমি আসলে অপেক্ষাই ছিলে না কতক্ষণে আমার জায়গাটা তুমি নিয়ে নিলে। হ্যাঁ, একসাথে অনেক প্রোগ্রাম করেছি, আপনার জন্য কথা বলার সুযোগ খুব কম পাই, তো আজকে আর কি গেস্ট হিসেবে পাবো হয়তো। এবং মজার ব্যাপার হচ্ছে ও আমাকে অন স্ক্রিনে আপনি রাখলেও অফ স্ক্রিনে কিন্তু তুমি এবং ক্রাশ খাওয়া। জি, হই। তো আজকে এটা আমি বলেই দিব। বুদ্ধিটা ভালো যে দেখেন আমাদেরকে ঈদের সময় বাসায় দাওয়াত না দিয়ে টিভি প্রোগ্রামে, মানে কিছু খাওয়াতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, বাস হয়ে গেল। না খাওয়াতে হবে, আমরা প্রোগ্রাম শেষ হবে অবশ্যই বাসায় চলে যাও। খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, সেটা না হয় হবে। তুমি আপাতত বাঁধনাপুর কাছে খেতে চাও, কারণ হচ্ছে ঈদে নতুন চলচ্চিত্র রিলিজ হয়েছে এবং বাঁধনাপু পরপর ঈদে সব চলচ্চিত্র নিয়ে আসছে। মিষ্টি তো আমরা খাওয়া পাই, তাই না? না, আমাকে খাওয়াও। আমি যে এফর্টটা দিয়ে আসলে টিকে আছি এখনো, বিকজ আমাদের এখানে যেটা হয় যে একটা বয়সের পর আসলে মেয়েরা কাজ করতে খুব একটা সুযোগ পায় না, তো দেখা যায় যে ওইভাবে ক্যারেক্টার লেখা হয় না। তো আমি যে সুযোগটা পেয়েছি এটার জন্য আমি গ্রেটফুল। অ্যান্ড বনলতা এক্সপ্রেস সবাই তো জানে ঈদের রিলিজ হলো, ভীষণ ভালোভাবে দর্শকের রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, অদ্ভুত ভাবে দেখেন আপনার বনলতা এক্সপ্রেস আর সেই বনলতা কিন্তু আমাদের, আমি নাটোরের ছেলে। ও, আমি এটা বলতে নিয়েছিলাম, একই ট্রেনের যাত্রী আমরা অ্যাকচুয়ালি। এই জন্যই মনে হয় আমাদের দুজনকে একসাথে দেখেছে, কারণ তুমি তো সরাসরি বনলতাকে দেখোনি, সো আমরা চিন্তা করলাম যে সেই বনলতাকে আমরা হাজির করি। বনলতা এক্সপ্রেস নিয়ে তাহলে একটু জানি আমরা বাঁধনাপুর কাছ থেকে, কারণ ট্রেলারটা যখন আমরা দেখেছি তখনই দেখেছি ব্যাপক সাড়া ফেলেছে এবং যথারীতি উৎসবের পরে তামিম নূর আবারও আমাদের সব বিগ স্টারদেরকে একই ফ্রেমে নিয়ে এসেছে। সো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই অসাধারণ একটা টিম, খুব গোছানো, আর তানিম খুবই শান্ত এবং সে খুব জানে যে সে কি করছে আসলে। হ্যাঁ, সো যার জন্য তার ডিরেকশনে কাজ করতে ভীষণ ভালো লেগেছে। আর অসাধারণ একটা টিম, মানে হয় না যে ক্যামেরার পেছনে যারা কাজ করছে তারা সবাই আসলে এত কোঅপারেটিভ ছিল, এত কমফোর্ট দিয়েছে আর্টিস্টদের যে আমাদের কাজ করতে কোনো বেগ পেতে হয় নাই। আর মানে চমৎকার সব কো অ্যাক্টর, মানে এত ভালো অভিনেতা অভিনেত্রীর সাথে আসলে কাজ করার সুযোগ হয়েছে, সেইটাও একটা আনন্দের ব্যাপার। এবং আমরা কাজটা করেছি একদম ফুর্তি নিয়ে, মানে দর্শক আসলে হলে যেভাবে আসলে মজাটা পাচ্ছে স্ক্রিনে দেখে, ওইটা বেসিক্যালি আমরা যে শ্যুটের সময় মজাটা করেছি ওইটারই একটা আমি বলবো ধারাবাহিকতা, যেটা দর্শকের মধ্যে এখন ছড়িয়ে পড়ছে এবং এত বেশি মানে তারা মুখিয়ে ছিল, কারণ বনলতা এক্সপ্রেস সম্পূর্ণ একটা ট্রেনের মধ্যে পুরো গল্পটার একটা জার্নি ছিল। তো এটা দেখার আনন্দটাই তো অন্যরকম। আর হুমায়ুন আহমেদের গল্প খুব স্বাভাবিকভাবে সবার একটা আগ্রহের জায়গা আছে। আর ভীষণ ভালো স্ক্রিপ্ট লিখেছে যারা লিখেছে, স্বাধীন এবং সামিউল নামে, এবং যে সেটটা করেছে সেও অসাধারণ কাজ করেছে, একদম ন্যাচারাল। হ্যাঁ, খুবই অসাধারণ। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো মানে সেট ফিলে কাজ করার আগে একটা সময় খুব হতো, বাট এতটা ন্যাচারাল সেট আমি বোধহয় আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম। না একদম, এবং আমাদের সেট দেখতে মানুষ আসতো, মানে অনেক আর্ট ডিরেক্টর, প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট, ওনারা এসে সেট দেখে যেত যে এত সুন্দর একটা সেট হয়েছে।
সো এই জন্যই আমরা দেখতে পাচ্ছি এখন শুধুমাত্র সেট নয়, আর্টিস্ট এবং বনলতা এক্সপ্রেসের প্রত্যেকটা মানে গল্প দেখার জন্য দর্শকরা কিন্তু হলে মুখিয়ে আছে এবং যাচ্ছে। হ্যাঁ, সেটাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা টিকিট পাচ্ছি না। টিকিট আগে থেকে বুক হয়ে যাচ্ছে, এটা মাঝে মাঝে কিন্তু খুবই স্যাড একটা ফিলিং দেয়, কারণ আমরা তো হুটহাট করে মানে ডিসিশন নেই যে আজকে আমরা একটু মুভি দেখতে যাব। না না, খুব ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি নায়িকা সহ যদি যাই তাহলে টিকিট পেয়ে যেতে পারি? অনেক এন্ট্রি ফ্রি আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, এবারে রনির সম্পর্কে একটু বলি। তোমার যে হাসো ছিল, আমরা আমি তো ছিলাম হাসোতে, রাইট, তুমি জাজ ছিলে, তো তারপরে আমরা রনিকে পেলাম। আমি যখন মানে উপস্থাপক হলাম তখন উনি আর বিচারক নেই। তোমার কি মন খারাপ হয়েছিল? হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়েছিল, কারণ আমি জানি ও রাজি হয়েছিল বাঁধনাপুর কথা শুনে। তখন উনি আমাকে বললো যে রনি, উনাকে যদি নিতে হয় তাহলে তোমার বাজেট ফেল করবে, তোমারটা সহ উনাকে দিতে হবে। তো বললাম ঠিক আছে, অসুবিধা নাই, মিস করছি, এমনি দেখা করে নেবো। তো বাট রনির রিসেন্টলি কিন্তু খুব ভালো একটা মানে প্ল্যান ও এক্সিকিউট করেছে, সেটা হচ্ছে ওর স্কুল অফ কমেডি, এটা কমেডি শেখার স্কুল, এই নামে একটা শো চলে। আচ্ছা আচ্ছা, নাইস। আচ্ছা, এটা তোমার কাছে মানে কেন মনে হলো যে আমার এমন একটা অনুষ্ঠান করা উচিত যেখানে মানে সবাই আসবে, হাসবে, কমেডি করবে? কেন এরকম মনে হলো? অ্যাকচুয়ালি আমি যখন স্টুডেন্ট ছিলাম তো ওই সময় আমি কেন এই সেকশনে আসলাম, তো আমি আসলে কমেডি করতে চাইনি। আমি আমার পরীক্ষার খাতায় যা লিখতাম স্যার দেখে হাসতো, আমি উত্তর দিলেও স্যার দেখে হাসতো। মানে আমার প্রশ্নের উত্তর আসলে হয়তো টু দি পয়েন্ট হতো না। তো এই যে স্যারেরা হাসতো, তো আমি ভাবলাম ওকে, তাহলে আমি এমন কিছুই করি দেন আমার অ্যাক্টিভিটি যেন হাসে, এটাই আর্ট হয়। তো সেইভাবেই আস্তে আস্তে ক্যারিয়ার গড়ে তো এই জায়গায়। তো এখন যেটা চাইলাম যে এটা আসলে যারা লোক হাসাতে চায়, এটা আসলে ইজি ব্যাপার না, এটা সবচেয়ে কঠিন টেকনিক আছে। তো সেই কারণে বেছে নিলাম যে আসলে ট্রিক্সগুলো শিখলে এই প্ল্যাটফর্মে লোক বাড়বে, এই আর কি। সেটা না হয় বুঝলাম, কিন্তু যে মাঝে মাঝে যে তুমি উপস্থাপনাটাও করো, মানে কেন তোমার মনে হয় এটা মাঝে মাঝে সুযোগটা পাই, কারণ এই দেশের 30টা উপস্থাপিকার ভিড়ে হাতে গোনা 2 জন ছেলে মানুষ করে খাচ্ছে কোনোভাবে, তাও হয়তো ওনারা শিডিউল দিতে পারে না বলে। তুমি ওনারা বলো না, তুমি কিন্তু আরো একজন উপস্থাপিকার সামনে বসে আছো, বাদনাপু অসংখ্য প্রোগ্রাম উপস্থাপনা ওই আর কি, আপনারা ছাড়লেন বলে আমরা 2-1 জন টিকে আছি। তো যাও, একটু আমি সিনেমার কথা বলছিলেন, আমার ছোটবেলার স্মৃতি আর কি মনে পড়ে গেল। ছোটবেলায় আসলে স্কুলে মানে ফার্স্ট বেঞ্চে যেহেতু বসতে পারতাম না, লাস্টের দিকে বসতাম। সিনেমা দেখার সময় যেহেতু টাকা পয়সা এখান থেকে নিয়েছি, তো আমি তখন বুঝতাম না, আমি বলছি প্রথম দিকে বসবো, কিন্তু হলে যে প্রথমে বসা এটা যে আসলে এটা আসলে এটাই ব্যাড, কিছু বসলে এটাই ভিআইপি, এটা আমি বুঝতাম না। ভাবলাম যে যেহেতু পড়াশোনায় ফার্স্ট বেঞ্চে বসতে পারি না, হলে ফার্স্টে বসবো। এটা প্রথম বুঝতে কতদিন সময় নিলে? যখন প্রেম করলে তখন ওই আর কি। আরেকটা, তখন তো লাস্ট বেঞ্চে বসতে হবে। এবং আমি বলি, এবং বলতে আপত্তি নেই, ঈদের সময় বান্ধবী নিয়ে গেলাম এবং হলে টিকিট কাটার সময়, সে অনেক আগে, বললাম যে কোনার দিকে 2টা সিট দিয়ে, তো সিট পেলাম, টিকিট নিয়ে গেছি ভিতরে। তো যে আসে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে, তো আমি কোথায় আমাদের সিট কোথায়, তো আমার টিকিট হাতে নিয়ে বললো আপনারটা এই কোনায়, আপুরটা ওই কোনায়। তো এই দুজনকে 2 কোণায় দিয়েছে, এই কোনায় দিয়েছে, বাট 2 কোনায়, এই আর কি। বাট তুমি কি জানো যে বাঁধনাপুর একই ঈদে 2 ধামাকা আসছে, মানে চক্র 2 নিয়ে বলছি। ও আচ্ছা। হ্যাঁ, আমার একটা ওয়েব সিরিজ আসছে, সো ওইটার নাম হচ্ছে চক্র 2, ভিকি জাহেদের। তো এইটাও আমার কাছে খুব এক্সাইটিং একটা প্রজেক্ট, কারণ ভিকির সাথে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের ছিল। তো আমি ওর সাথে আমার একদিন আরেকটা মিটিংয়ে একটা রেস্টুরেন্টে গেছে অন্য 2 জন আর্টিস্টের সাথে, ওর সাথে আমার দেখা হয় রেস্টুরেন্টে। তো তখন আমি ওকে বলি যে আমি তোমার সাথে কাজ করতে চাই। তো ও বলে যে আপু সিরিয়াসলি, মানে আপনি তো সবসময় মানে যেরকম কাজ করেন, আমি বলছি হ্যাঁ, তুমি যে এরকম কাজ করো আমার ভালো লেগেছে এবং আমি তো এক্সপ্লোর করতে চাই একজন আর্টিস্ট হিসেবে। তো তারপর ও আমাকে প্রায় 1-1.5 বছর পর কল করলো যে আপু আমরা চক্র 2 করছি, ওখানে একটা ক্যারেক্টার আছে, আমি চাই আপনি করেন। তো তারপরে তো কথা হলো এবং অনবোর্ড হলাম, এবং তৌসিফের সাথে, তৌসিফ আমার কো অ্যাক্টর, এখানে আরও অনেকে আছে, সবাই খুব
মানে ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা খুবই ভালো করেছেন। আর সবচাইতে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে ভিকির স্ক্রিন প্লেটা, মানে ওর গল্প বলার ধরনটা এতই আলাদা, দর্শক তো ওর সব কাজ খুব পছন্দ করে। আমি ভিন্ন রকম একদম সম্পূর্ণ। একদম এটা আরো অনেক বেশি পছন্দ করবে, বিকজ এটা আরো অনেক ডেঞ্জারাস আসলে। নামটাই তো ভিন্ন রকম। হ্যাঁ, চক্র টু। 2, হ্যাঁ। তৌসিফের সাথে কি ফার্স্ট টাইম কাজ করা আমার ফার্স্ট টাইম কাজ করা, হ্যাঁ। এক্সপেরিয়েন্স কেমন ছিল? খুব ভালো, মানে এত ডেডিকেটেড একটা ছেলে, এত ডাউন টু আর্থ, এবং মানে হয় না যে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কাজটার ব্যাপারে খুব ডেডিকেটেড, সে বড়দের ব্যাপারে খুবই রেসপেক্টফুল। হ্যাঁ, সো এই জিনিসগুলা দেখে খুব ভালো লাগলো যে মানে এই জেনারেশনে যারা কাজ করছে তারা আসলে খুবই ডেডিকেটেড কাজের ব্যাপারে। এবং তারা বোঝে যে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এই দুটোকে আসলে সুন্দরভাবে মেনটেন করতে পারলে সাকসেসটা অনেক দিন পর্যন্ত ধরে রাখা যায়। সম্ভব। আর প্রবলেমটা আমাদের, আমি কমেডিয়ান, তো আমাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ লোকজন মানে গুলিয়ে ফেলে, আমরা না। মনে করেন আপনাকে কিন্তু বলবে না, আমি জোকস করি রাস্তায়, এই ভাই আপনি কমেডি করেন, একটা কমেডি শো। সে আমি কোন পরিবেশে গেছি, হাসপাতালে গেছি একটা পেশেন্টকে দেখতে, মানে খুবই সিরিয়াস কন্ডিশন, নার্স বলছে একটা জোক শোনা না ঢুকতে দেবো না। মানে এটা আমাদের সাথে এরকম হয়, এটা খুব বাজে। সিঙ্গারদের সাথে হয়। কিন্তু আপনি সিরিয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি গান করেন, ভাইয়া একটা আপু একটা গান শোনায়। এটা খুব প্যাথেটিক। এই কয়েকটা প্রফেশনের মানুষ কিন্তু ঝামেলা। আপনি অভিনয় করেন, বলবেন একটা অভিনয় করে দেন, অভিনয় করে দেন কিন্তু ছবি তুলতে চায়। হ্যাঁ সেটা তো চাইবে, হ্যাঁ। কিন্তু যে ধরেন রেসলিং করে ওরে বলেন একটা বক্সিং মাইরা দেন, বা এরকম যারা, তো আমরা আছি কয়েকটা একটু ঝামেলা আছি। সবচেয়ে বেশি ঝামেলা হ্যাঁ। যদি আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে কোন দিনের কথাটা মনে পড়ছে? ঈদের দিন নিয়ে কোনো ঝামেলা কি আছে? হ্যাঁ, ঈদের আমাদের এলাকায় এক লোক আছে, সে হচ্ছে দেখা হলে কেমন আছো বাবা, এবং যতক্ষণ পর্যন্ত না মানে হাত ছাড়বে না, যতক্ষণ বলবো যে আপনার পাঞ্জাবিটা দারুণ, শার্টটা দারুণ, খুব সুন্দর লাগছে আপনাকে, এইটা না বলা পর্যন্ত উনি হাত ছাড়েন। তো হ্যান্ডশেক করে, মানে ঈদুল ফিতরে তার হ্যান্ডশেক করে আমি প্রশংসা করেছি, দারুণ লাগছে আপনার পাঞ্জাবিটা, খুব সুন্দর। তো ঈদুল আজহাতে তার সাথে আবার দেখা, হ্যান্ডশেক করে, তো উনি হাত ছাড়েন, আপনার পাঞ্জাবি তো পুরাতন। বলছে বাবা বোতাম তো নতুন লাগাইছি, মানে আবার তার অন্য কিছুর প্রশংসা করতে হবে বা করতে হবে, তো এই আর কি। মানে তার মানে তোমাকেও মেনটেন করতে হয় এভাবে সুন্দর এভরিথিং সবকিছু বলে। হয়। তো আজকে বাঁধন আপু আমাদের সামনে বসে আছে এবং বাঁধন আপুকে দেখতে এত সুন্দর লাগছে, তুমি তো কোনো কমপ্লিমেন্ট দিলে না। কমপ্লিমেন্ট তো দারুণ লাগছে। আমার মনে পড়ছে আমার এক বড় আপু ছিল, তো ঈদের সময়টা মনে পড়ছে, মানে উনাকে দেখার পর উনি আমাকে সালামি দিত এবং একটু এক্সট্রা বেশি দিত, মানে সবাইকে ধরেন 500 দিল, আমাকে 700 দিয়ে। এবং আমি বললাম যে এক্সট্রা দিলে আমি তোমার জন্য কি দোয়া করবো? বলছে আমি আসলে নিজের জন্য কিছু চাই না, তুই যেন একটা ভালো দুলাভাই পাস সেই দোয়া কর। এরকম মানবিক ছিল। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে ভাইয়া হাউজিং ডিভিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি এর আজকের এপিসোডে আবারও ছোট্ট একটি বিরতির পরে ফিরে আসবো, আপনারা সাথে থাকুন। আফটার ব্রেক আমন্ত্রণ আরও একবার আমাদের ঈদ স্পেশাল ভাইয়া হাউজিং ডিভিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি এর আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আজমেরি হক বাঁধন এবং আবুহেনা রনি দুজনকে নিয়ে আমাদের সেই ঈদ স্পেশাল আড্ডা চলছে। তবে আমি মানে বাঁধন আপুর কাছ থেকে একটু জানতে চাই ঈদের যে মানে একটা স্পেশাল ভাইব, কারণ বাঁধনাপুর তো মানে দুইটা ঈদ একসাথে হচ্ছে, একটা হচ্ছে ঈদের দিন থেকে শুরু হয়ে যাচ্ছে, আরেকটা আবার কিছুদিন পর থেকে শুরু হচ্ছে। মানুষের হয় কি রেস্টটা একটু কাটতে থাকে, তাই না? তখন আবার রেস্টটা শুরু হচ্ছে। সো এক্সাইটমেন্টটা কতখানি কাজ করছে? খুবই কাজ করছে, কারণ আমার মানে আলহামদুলিল্লাহ পরপর অনেকগুলো ভালো কাজের একটা মানে হয় না যে আসছে, সো সেইটা তো ভীষণ আনন্দের ব্যাপার। কারণ আমি মাস্টার, আমার একটা সিনেমা যেটা নিয়ে আমরা নেদারল্যান্ডসে গিয়েছিলাম হ্যাঁ কিছুদিন আগে, তো রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ওইটা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ডটা পেলো, সো ওইটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। তো আমি চেয়েছিলাম এইরকম একটা ইমেজ আমার ক্রিয়েট করতে, যেখানে আসলে মানুষ এইটা ভাববে না যে ও আচ্ছা ও শুধু রেহানা মারিয়াম নূরের মতো সিনেমাই করতে পারে, যে সিনেমাগুলো শুধু ফেস্টিভ্যালে যায়, বা ওই ধরনের কাজই ও হয়তো করতে চায়। এই জন্যই কিন্তু আমার সৃজিত মুখার্জির সাথে কাজ করা, এই জন্যই আমার ভিকির সাথে আবার কাজ করা এবং বনলতা এক্সপ্রেসের সাথে যুক্ত হওয়া, যে আমি চেয়েছি যে আমার কাজের একটা
মানে ভেরিয়েশন থাকুক, এবং কাজগুলো এই বছর পর পর আসছে, সেটা তো ভীষণ আনন্দের, কারণ একটার পর একটা স্পেশালি একটার ঈদে পর। যখন হ্যাঁ। কোনো কাজ আসে তখন আমাদের আনন্দ অনেক বেড়ে হ্যাঁ, যায়। আমার মনে হয় নেক্সট ইয়ার, আমি জানি না আমার কোনো ঈদের সিনেমা আসবে কিনা, তো গত পরপর 2 বছর ঈদের সিনেমা আসাতে এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে যে ঈদের সিনেমা রিলিজের কিন্তু আলাদা একটা মজা আছে। এখনো 1 হ্যাঁ। বছর বাকি তো, সো হ্যাঁ, নেক্সট দেখা ঈদের যাক। জন্য তো আজকের প্রোগ্রাম যারা দেখবে তাদের মাথায় যেন থাকে যে না, বাঁধনকে নিয়ে নেক্সট ঈদের কোনো একদম যারা সিনেমা। দেখছেন। হ্যাঁ, যারা দেখছেন। হ্যাঁ, আচ্ছা, রনির কাছ থেকে একটু ঈদের গল্প শুনতে চাই, যে রনির ছোটবেলার ঈদ কেমন ছিল? কারণ আমার যতটুকু মনে হয় তুমি খুব চেয়ে চেয়ে সালামি নিতে। চেয়ে ছোটবেলায়। মানে অবশ্যই চেয়ে চেয়ে নিতাম, এবং কিন্তু নেওয়াতে লাভটা যে কি হলো আমি এখনো বুঝে পাই না। হ্যাঁ, কারণ সব মানিয়ে নিত। আর বলবেন না, যারা গেস্ট আসছে দিচ্ছে, ওই সময় আবার এই মা থাক দিতে হবে না, আর আমি তো অবাক, দিতে হবে না বলছে, আবার খালি গেস্টটা বের হওয়ার পর আমার কাছ থেকে নিয়ে বলবে তুই নষ্ট করে ফেলবি, নিয়ে না, এটা আমার কাছে জমা থাকুক। এই জমা হ্যাঁ। কোন ব্যাংকে রাখলো? হ্যাঁ। সুইস ব্যাংকে হলেও এটা বের করা যেত, কিন্তু হ্যাঁ। মার এই কোন ব্যাংকে রাখলো আজ এই পর্যন্ত ব্যাংক থেকে আর আবিষ্কার আর করা সেটা বের যাবে করতে না। হবে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আমার মেয়ের সাথে এটা করি না। আমার আচ্ছা। মেয়ের টাকা ওর কাছে থাকে, আর যদি আমার কাছে থাকে ওইটা ও জানে এই অ্যামাউন্ট ওর আছে, এবং ও এটা খরচ করতে পারে, কারণ এইটা আমার ছোটবেলার একটা ট্রমা যে আমার টাকাটা মা আম্মু নিয়ে নিবে। মানে টাকাটা আম্মু নিয়ে নিচ্ছে, এবং সেটা আর জীবনে কখনো আমাদেরকে দেয় নাই। ডেফিনেটলি বাবা মা অনেক খরচ করে আমাদের পেছনে, কিন্তু কিন্তু হয় ওইটা না তো যে আলাদা। ওইটা তো একটা মানে উপার্জন করেছি, ব্যাপারটা Right. এরকম অনেক যেটা কষ্ট করে আমার। সালাম করে। হ্যাঁ, কষ্ট করে সালাম আমি করে। আমার বাসায় যে গেস্ট আসতো আমি তো অনেক কাজ করতাম। হ্যাঁ। আমি ছোটবেলায় আমার প্রথম কাজ ছিল মা ধরেন রান্নাঘরে, আমি ধরেন যে আমার কাজ হচ্ছে গুনে আসা কয়জন না, এবং আমি ছোটবেলায় রিমোট হিসেবে কাজ করতাম। আগে তো এই রিমোট ছিল না, আমাকে তো টিভি ও ছাড়া আচ্ছা, আমাকে এরকম টিভি ধাক্কা অন দিত, করো। আমি যে চ্যানেল পাল্টে দিয়ে হ্যাঁ, ফ্যান আমি রিমোট হিসেবে কাজ করতাম। আহারে। আমি অনেক পরিশ্রম করেছি, এবং কত রকম ভাবে যে আমি আর্ন করতাম এইভাবে। এত কষ্টের উপার্জন এগুলো সব আনছি সেই, তোমার হ্যাঁ। কাছ থেকে নিয়ে নিতে। আচ্ছা, ছোটবেলায় আমি 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 জানি না সিকিউরিটি গার্ডের মানে এইটাও এক্সপেরিয়েন্সটা আমার আছে, আমি জানি না এটা আপনি করেছেন কিনা, নতুন ড্রেস হ্যাঁ। লুকিয়ে রেখে এটা পাহারায় থাকা, কেউ যেন না দেখে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে তো one kind of কাজিনরা a- অ্যাটলিস্ট কাজিনরা দেখতে পারবে না, হ্যাঁ। মানে অন্যদেরটা আর আমারটা অন্যদের চেয়ে একরকম হয়ে আমারটা যাবে নাকি। অন্যরকম হ্যাঁ। হবে। মানে এই মজাগুলো না এখন যে আর পাই না, মানে সেটাই। ভাল লাগে না, খুব এত মিস করি ড্রেস আমাদের। মানে এখন আমার বাচ্চা কিন্তু এগুলা ফানটা বুঝে না, আমরা True. এই ফানটা মানে এই যে ড্রেস লুকিয়ে রাখার মানে মজাটা। হ্যাঁ, ইভেন জুতা পরে আমার মনে আছে আমি বিছানায় হাঁটতাম, কারণ হ্যাঁ, নিচে যাতে নিচে বালি ময়লা না লেগে লাগে। যাবে। আরেকটা বিষয় এটা আমি শুনলাম যে আসলে এটা ট্রু, যে আপনি যত রিচ হবেন বা হবেন, আপনাকে তত বেশি অর্থ দিয়ে আনন্দ কিনতে হবে। ইটস ট্রু, ঘুম এবং আনন্দ দুটোই। সেটাই তো। সো এই জন্য রিচ হওয়া যাবে না, আবহাওয়া রনির মতো সিম্পল টাকা মাঝে মাঝে লাইফটাই বিলিয়ে ভালো। দিতে হবে। তবে এখন আমি বলি আমার গ্রামে বেড়ে ওঠা, ওখানে ঈদ কাটে, এবং প্রত্যেকবার আমি যখন গ্রামে ফিরে যাই ঈদ করতে, দুই একটা বাইরে কেটেছে, দেশের বাইরেও কেটেছে, ভেবেছিলাম যে মনে হয় খুব ভালো লাগে। বিশাল কিচ্ছু না, নিজের গ্রামে নিজের এলাকায় সার্কেলে ফিরে যাওয়ার মতো আনন্দ সবচেয়ে বাজি ঈদ হয় যদি তুমি তোমার সার্কেল বা তোমার আশেপাশের মানুষগুলোকে রেখে বাইরে কোনো কিছু নতুন না এক্সপেরিয়েন্স না, দেশের বাইরে তো আসলে ঈদের যে আমেজ, ঈদের যে পরিবেশ, সেটা তো আমি আমার এখানে ছাড়া কিভাবে সম্ভব না। এটা তো সম্ভবই না। সো ওইটা আসলে দেশের বাইরে যে ওই মজাটা তবে পাওয়া সম্ভব। যারা এখানে অনেকে আছে গ্রামে ফিরে ঈদ করছে, আপনারা খেয়াল করে দেখেন নেট পাওয়া অনেক ঝামেলা। তো ঈদের এই সময়টা দুইটা জায়গায় চাপ পড়ে, এক নেটে আর দুই পেটে, এই দুই জায়গায় মানে আমরা যারা গ্রামে ঈদ করি, তাই তো ট্রু এটা। ওকে, সো আমরা এবারে একটু নেদারল্যান্ডসের গল্প শুনতে চাই। দেখলাম খুব সুন্দর সুটেড বুটেড হয়ে অনেকগুলো ছবি ছিল, বরফের মধ্যে হাঁটা ছিল, মানে একই সাথে মম আপুর সাথেও বোধহয় ফার্স্ট টাইম এত লম্বা একটা ট্যুর দেওয়া হলো, রাইট? না, ওর সাথে আমরা যেহেতু একসাথে লাক্সে ছিলাম, সো আমাদের লাক্সের তো অনেক স্টোরি একসাথে। না মানে অনেক লম্বা একটা হ্যাঁ, সময়ের হ্যাঁ, পরে, একদম প্রায় 22 বছর পর আমরা একসাথে কোথাও গেলাম এবং রুম শেয়ার করলাম। সো আমাদের এত ভালো সময় কেটেছে, আমি নাসির ভাই আর মমো, মানে আমরা পুরো 3টা ফ্রেন্ডের মতো ঘুরে বেড়াইছি, একসাথে থাকছি, মানে সকাল থেকে রাত আমরা আলাদা হই নাই কখনো। সো আমরা জাস্ট একই হোস্টেলে থাকতাম, সো সকাল থেকে যে বের হতাম আমরা একসাথে ঘুরতাম, আবার ফেরত আসতাম, এবং আমরা মানে আমরা তো একটু অত
মানে অত বড় লোক না আসলে, মধ্যবিত্ত। তো আমরা টাকা বাঁচানোর জন্য, উবারে টাকা বাঁচানোর জন্য রেডি টেডি হয়ে বুট টুট পরে রাস্তায় হেঁটে যেতাম, কারণ হচ্ছে 1 কিলো মাত্র দূর। তো এখন এটা হচ্ছে উবার দিয়ে গেলে ঠিক আছে, কিন্তু ট্রেনেও যাওয়া যাচ্ছে না, মানে ট্রামেও যাওয়া যাচ্ছে না, কিছুতেই যাওয়া যাচ্ছে না, খুবই শর্ট একটা ডিস্টেন্স। কিন্তু ধরো আমরা যে ধরনের কাপড় পরছি, একটু তো চাচ্ছিলাম যে দেশকেও রিপ্রেজেন্ট করব, সো দেশীয় অনেক ডিজাইনার কাছ থেকে কাপড় নিয়ে গেছে, ওগুলাও পরতে ইচ্ছা করছিল। সো ওগুলা পরে শীতের মধ্যে মানে কাঁপতে কাঁপতে, মানে আমরা তো মাঝে মাঝে শাড়ি পরা ছবি দেখে ভাবছিলাম যে এত ঠান্ডার মধ্যে কি করে সম্ভব, মানে আমরা মানে ঠান্ডা একদম শেষ। এবং আমরা ওখানে গিয়ে বারবার একটা কথাই বলেছি যে আমাদের দেশ অনেক ভালো। আমরা এটা বারবার বলেছি, মানে একদম মানে মন থেকে বলেছি যে আমাদের দেশ অনেক ভালো। আমিও তো দেশের বাইরে অনেক দেশে গিয়েছি, তবে আমি জানি না আপনার এক্সপিরিয়েন্স আমার মতো কিনা। দেশের বাইরে যাওয়ার পর বুঝেছি যে আসলে টাকাই সব না, ডলারই আসল। ডলার বা যেই দেশে যাব, ইউরো বা ডলার, এন্ড পাউন্ড হলে তো আরো বেশি ভালো। এবং আমিও দেশের বাইরে থেকেছি এবং সেখানেও আমি দেশকে আসলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এবং কিভাবে আমি কখনো আমার দেশপ্রেমকে বিসর্জন দিয়ে আমি কোথাও থাকিনি, সেই বিদেশি কমোডে দেশি স্টাইলে বসেছি। আমি কখনো নিজেকে বিসর্জন দিইনি। দেশীয় স্টাইলে সবসময় থেকেছে। হ্যাঁ, আমরা যারা একটু চোখ কম বুঝি তাদের মাথার উপরে না, আমি যখন হাসতে ছিলাম তো আমাকে নিয়ে ওরা জোকস করতো, কারণ কি কোনো একটা ওরা হয়তো বলেছে কিছু, জোকস করেছে, তো আমি ওইটা অনেকক্ষণ পরে বুঝতাম। তো দেখা যেত যে বলে টলে গেছে, পরে আমি বলছি এই তুমি এটা বলছো। তো ওরা পরে একটা পর্ব ছিল, ওরা আমাদেরকে নিয়ে এরকম আমরা কে কিভাবে বিহেভ করি কি করি এটা নিয়ে জোকস করবে। তো রোস্ট করেছে সবাই, তখন আমাকে পুরা এটা নিয়ে রোস্ট করেছে যে আপু হচ্ছে খুব হ্যাঁ হাসছে, হাততালি দিচ্ছে, পরে অনেকক্ষণ পরে আবার আরেকটা কঠিন হাসি দিবে, যেটা তো হচ্ছে মানে আমি বুঝে হাসছি যে ও ইয়ে, এটা এরকম হাসছে। বাঁধনাপুর চেম্বার আমরা কবে দেখতে পাবো, যে আমরাও যাব আমাদের দাঁতগুলোকে সুন্দর করার জন্য, টেক কেয়ার করার জন্য? আমার তো আসলে চেম্বার দেওয়ার ইচ্ছা অনেক আগে থেকে ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি দিতে পারি নাই। তো এখন যেটা হয়েছে যে অনেক দিন ধরে তো আসলে প্র্যাকটিস আমি নাই, তো এটা আমার জন্য ডিফিকাল্ট যে এখন নতুন করে আবার আসলে সব করে আবার শেখা, আবার প্র্যাকটিস করা। সো ওইটা হয়তো নিজে প্র্যাকটিস করতে পারবো কিনা জানি না, বাট ইচ্ছা আছে চেম্বার দেওয়ার। হয়তো আমার আরো সহযোগী যারা থাকবেন তারা সার্ভ করবেন, আমি চেম্বারটা টেক কেয়ার করব। বাট তারপরও সবচেয়ে বেশি লম্বা লাইন থাকবে কেন বলো তো? কেন? বাঁধনাপুকে দেখতে যাবে সবাই। আপনাকে বলতে হবে না হা করেন, আপনাদেরকে হা হয়ে যাবে। আমরা একসাথে কাজ করতে পারি। আপনার চেম্বারে লোক আসবে, আমি হাসাবো আর দাঁত হা করে থাকবে। হ্যাঁ, নাইস। সেম, আমরা তো দাঁতের জন্য। হ্যাঁ, তাহলে আমরা এটা নিয়ে বিরতির পর আলোচনা করি। ওকে, রাইট। না, ইনফ্যাক্ট আমরা বিরতির মধ্যেই যেটা হতে পারে নেগোশিয়েট করে ফেলতে পারি কার কত পার্সেন্টেজ থাকবে। ওকে। সুপ্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিভিসি তারকার আড্ডা, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজী টি এর আজকের এপিসোডে। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, আর বিরতির পর আবারও ফিরে আসবো, কারণ আমাদের অনেক হাসতে হবে। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিভিসি তারকার আড্ডা, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজী টি এর আজকের এপিসোডে। প্রিয় দর্শক, দুজন প্রিয় তারকাকে নিয়ে রয়েছে। যদিও প্রথম থেকে বলছিলাম যে দুজন কিন্তু মিডিয়া অঙ্গনে কাজ করলেও দুটি ভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে, বাট আজকের আড্ডায় মনে হচ্ছে না আমরা মানে আমাদের মধ্যে আর কোনো ভিন্নতা আছে, কারণ অলরেডি দুজন মানে ডেন্টিস্ট হিসেবে পদার্পণ করতে যাচ্ছে, মোটামুটি নেগোশিয়েট হয়ে গেছে। সো যে আমরা একটা চেম্বার দিচ্ছি যেটাতে আমরা পার্টনার থাকবো, ওর কাজ হবে মানুষকে হাসানো, আর আমার কাজ হবে দাঁত। আর এই সময়টা আমি পিআর হিসেবে কাজ করতে পারি, ঠিক আছে? না, এই সময় দাঁত নিয়ে কথা বলা, হাসি নিয়ে কথা বলা এটা প্রাসঙ্গিক। কারণ কি এই সময়টা খেতে খেতে মানুষের মানে চোয়ালটা এত ব্যথা হয়, এবং ঈদের পরে সবচেয়ে বেশি রোগী হয় কিন্তু মানে ডেন্টিস্টের কাছে। ডেন্টিস্টরা এই জন্য ছুটিটা কম রাখে, তাড়াতাড়ি ব্যাক করে। ওকে, সো বাঁধনাপুর কাছে এবার একটু যেতে চাই যে আমরা তো দেখছি বাঁধনাপু একের পর এক কাজ করছে এবং নতুন নতুন সব চরিত্র নিয়ে। সো এই যে নিজেকে ভাঙা, একটা ট্রান্সফরমেশন পিরিয়ড যায় এবং চরিত্রটাকে ধরে রাখা, এটার জন্য কতখানি আসলে নিজেকে ভাঙতে হয় এবং কষ্ট করতে হয় সেটা একটু জানতে চাই।
এটা তো আসলে এক ধরনের, আমি বলবো যে কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু করে যেতে হয়, মানে এটা এরকম না যে আমি একটা রেহানা মারিয়াম নূর করে ফেলেছি বলে ওই ব্যাগেজটা নিয়ে আমি বসে থাকবো যে এরপরে আমি নতুন কাজগুলো আসলে ওইভাবে করব না। কারণ একটা রেহানা মারিয়াম নূর ধরো স্বাধীনতার বাংলাদেশের মানে স্বাধীন হওয়ার পর, বাংলাদেশ হওয়ার পর প্রথম একটা সিনেমা যেটা কানস ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি First সিলেক্ট time. হয়েছে। তো এরকম একটা সিনেমা হয়েছে এত বছরে একটা। তো এখন আমার তো বসে থাকলে হবে না যে আমি এরকম সিনেমাই শুধু করব। তাহলে আসলে অ্যাক্টিংটাকে প্রফেশন হিসেবে নেওয়া যাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি, আগে কিন্তু আমি প্রচুর সিরিজ করতাম, উপস্থাপনা করতাম, সবই করতাম। কিন্তু রেহানা মারিয়াম নূরের পর আমি যেটা করেছি, এক ধরনের ডিসিশন নিয়েছি যে আমি আসলে কিছু এমন চরিত্র করব যেটা আসলে একটার থেকে আরেকটা আলাদা হবে এবং মানুষ আমাকে চরিত্রের নামে মনে রাখবে। এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। একজন আর্টিস্টের জন্য হ্যাঁ, এটা অনেক বড় এটা একটা আমার খুব প্রাপ্তি। ভালো লাগে যখন কেউ আমাকে আমার চরিত্রের নাম ধরে বলে যে আপনার ওই চরিত্রটা আমার ভালো লেগেছে, ওইটা ভালো লেগেছে। তো এইটা তো একটা ভীষণ আনন্দের ব্যাপার। তো এইটার জন্য আমার কাছে মনে হয় যে যেটা আমাকে রেগুলার করতে হয় সেটা হচ্ছে ধৈর্য ধরতে হয়, প্রথম কথা। কারণ আমার সব কাজ আমি নিচ্ছি না, আমাকে কিন্তু বেছে বেছে কাজ করতে হচ্ছে, ধৈর্য ধরতে হয়। আরেকটা হচ্ছে নিজের চাহিদাকেও অনেক কমাতে হয়। যে আমার যদি এখন এরকম চাহিদা আমি তৈরি করে ফেলতাম যে আমাকে আসলে অনেক টাকা ইনকাম করে ফেলতে হবে এই অল্প সময়ের মধ্যে, দেন আমি এখন যেভাবে কাজটা করতে পারছি, যে আমার চরিত্রগুলো মানুষ আলাদা করতে পারছে, আমার আমার কাজ নিয়ে কথা বলতে পারছে, সেটা হয়তো আমি পেতাম না। সো কিছু পেতে হলে কিছু কিন্তু ছাড়ও দিতে হয়। সো এই জায়গাটাও ইম্পর্ট্যান্ট। আর যখন একটা ক্যারেক্টার করি সেটা ধারণ করার জন্য আসলে আমার ভীষণ রকমের ক্যারেক্টার স্টাডি আমি করি ভীষণভাবে। মানে আমি মানুষের সাইকোলজি নিয়ে এখন বোঝার চেষ্টা করি, আমি ক্যারেক্টারের সাইকোলজি বোঝার চেষ্টা করি, ডিরেক্টর কি চাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করি। সো আলটিমেটলি গিয়ে আসলে ক্যারেক্টারটাই হয়ে উঠতে চাই আমি, এবং ক্যারেক্টারটাকে আমি কখনো জাজ করি না। সো যার জন্য আমার এখন যে কাজগুলো আমি করছি সেগুলোতে ডেফিনেটলি আমাকে আলাদা আলাদাভাবে মানে নিজেকে নিজেকে কিন্তু অনেক effort হ্যাঁ দিতে হয়। মানে দেখা যায় বা চেনা যায় শুধুমাত্র এই জন্য যে আমি চেষ্টাটা করি আসলে। এটা আসলে ভালো লাগে। আমরাও চাই আমাদের খুব পরিচিত তারকা যারা রয়েছেন তাদেরকে যখন আমরা কোনো তাদের মানে যখন কাজ দেখব তখন তাকিয়ে আমার ওই চরিত্রটাই যেন মনে হয়, যেন মনে না হয় যে আমি এটা বাঁধনকে দেখছি, রাইট। আচ্ছা রনি, মানুষকে এত হাসাও, অ্যাক্টিংটাও তো খুব ভালোই করো, হ্যাঁ, তো আমরা কেন তোমাকে স্ক্রিনে রেগুলার পেলাম না, যে বিগ স্ক্রিনে রনি আসছে বা ছোট পর্দায় আমি regular কাজ কয়েকটা করছে? কাজ করেছি ফিল্মে, আমি কয়েকটা কাজ করেছি, মানে নাটক 4টা, ফিল্ম 4টা, এরকম অনেক কাজ করেছি। কিন্তু স্ট্যান্ড আপ কমেডি এটা ভালো লাগা একটু অন্যরকম ভাবে পেয়েছি। মানে আমার আমি নাট্যকলা স্টুডেন্টে, অ্যাক্টিং এ মাস্টার্স কমপ্লিট। ও বাবা রে আমি কিন্তু বাবা, এই section- রাজশাহী ইউনিভার্সিটি আমি হ্যাঁ। গিয়েছি, এত সুন্দর ইউনিভার্সিটি। কিন্তু আমার মানে কাজ করতে গিয়ে ওই কাজও করেছি, এটাও তো আসলে স্ট্যান্ড আপ কমেডিতে আমার একটা ভালো লাগা কাজ করে। তো আর Like আরেকটা acting-টা বিশেষ অনেক কারণে বেশি কঠিন মনে আমরা হয়। যারা এসেছি, আমি জামিল ভাই, তারপরে পাভেল, শাওন, সজল, আমাদের ম্যাক্সিমামই অল্প দিন স্ট্যান্ড আপ কমেডিতে কাজ করে সব সরে অ্যাক্টিং এ চলে গেছে। তো এখন যেটা হলো যে আমার সাথে অনেকে স্ট্যান্ড আপ কমেডি করে, তো আমি যদি মাথা থেকে চলে যাই তো দেখা যাবে এই সেকশনটা একটু ইয়ে হয়ে যাবে। তো আমি যেহেতু প্রতিনিধিত্ব করি বা আমি কমেডি ক্লাব করেছি, সো আমি চাই যেন এই সেকশনে অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান তৈরি হোক, বেড়ে উঠুক। আপনি দেখেন যে বিশ্বের অন্যান্য দেশে, এমনকি পাশের দেশে অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান, এবং তারা এই সেক্টরে খুব রাজত্ব করছে। তো আমাদের আসলে যেহেতু এটা একটা নিউ সেক্টর, নিউ একটা কালচার, তো এটা আস্তে আস্তে যেন বড় হয়, এবং সেটার জন্য আসলে এটাকে বিল্ড করার জন্য তুমি হ্যাঁ, কাজ করো। মানে আমি ছেড়ে চলে গেলে তাহলে তারা ইন্সপিরেশন কোথা থেকে পাবে? না, কাউকে তো আসলে হয় না যে সামনে কিন্তু আলাদা রকম একজন- কিছু একটা করবে। হ্যাঁ, মানে কাউকে একজন আমাদের আইডল ভাবতে হবে তো, যে না ও যেরকম করছে আমি এরকম নেতৃত্ব করতে চাই। দিতে হবে। সো সবাই যা করে তা যদি আমি করি তাহলে আমাকে কেউ আলাদা করতে পারবে না। ওই যে আপু যে ক্যারেক্টারের কথা বলছিল যে আলাদা হ্যাঁ। আলাদা, তো আমিও ধরেন সব একদিকে না, যে আমি আলাদা হ্যাঁ। স্ট্যান্ড আপ কমেডিয়ান, এই সেক্টরটাও তো একটা অনেক বড় আলাদা। আর্ট। আচ্ছা, একটা- নেতৃত্বের ব্যাপারটা যেহেতু চলেই আসলে এই বিষয়ে একটু কথা বলতে চাই বোথ অফ ইউ, যে আমরা আগামীর বাংলাদেশকে আসলে কেমন দেখতে চাই, নতুন নেতৃত্ব নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে চাই? আমি তো আসলে একটা সাম্যের বাংলাদেশ চাই, যেই দেশে আসলে প্রত্যেকটা নাগরিক, সেটা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই তার স্বাধীনতা এবং অধিকার বুঝে পাবে। এখানে একটা জবাবদিহিতামূলক
সরকার থাকবে এবং আমরা আমাদের বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে কাজ করবে এবং প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতা এবং অধিকারটা ঠিক করে বুঝে পাবে। ব্যাস আমার কাছে মনে হয় যে এইটুকু করতে পারলেই অনেক কিছু হবে এবং ডেফিনেটলি একটা নারী বান্ধব রাষ্ট্র আমি চাই। অবশ্যই, এবং বিশেষ করে আমাদের মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আনা উচিত। রনি, একটু বলো যে সংস্কৃতি অঙ্গনে আসলে আমাদের কি ধরনের পরিবর্তন আসা উচিত? প্রত্যেকটা স্কুলে অন্তত একজন, আগে এটা খুব ছিল যে আমরা অনেক কালচারাল অ্যাক্টিভিটিস করে এসেছি স্কুলে, গান মানে শিখতাম, হ্যাঁ, অভিনয় সেই অ্যাসেম্বলি শিখতাম, সকালে নাচ আমরা শিখতাম। যেভাবে শপথ পাঠ, জাতীয় সঙ্গীত, তারপরে খেলাধুলা জেলা পর্যায়ে যে আমরা ইভেন ড্রামস বাজানোও একটা আর্ট ছিল। আমার বাসায় এখনো আমি একটু বলতে চাই যে আমার বাড়িতে কেউ গেস্ট গেলে এখনো যদি 10-15 জনও যায়, আপনাকে যে প্লেটে খেতে দেবে সেটা হচ্ছে আমরা 4 ভাই, আমরা মানে Prize পেয়ে। প্রাইজ, Prize, এবং আমার মা তো একটা সময় বললো বাবা ফার্স্ট না হয় সেকেন্ড হোক, আমাদের বাড়িতে গ্লাস নাই। ফার্স্ট প্রাইজ হচ্ছে যেহেতু প্লেট আর সেকেন্ড প্রাইজ হচ্ছে গ্লাস, তো এটা নাই। তো এরকমও বলতো। তো আমার বাড়িতে গান, অভিনয় করা, কবিতা, আমার বড় ভাই আবৃত্তি করা, আমরা অনেক পুরস্কার নিয়ে এসেছি। সেইটা কিন্তু অনেক বছর হলো এই কালচারাল অঙ্গটা বন্ধ। তো প্রত্যেকটা স্কুলে অন্তত মানে একজন গানের শিক্ষক থাকবে, আর্টের টিচার থাকবে, স্পোর্টসের টিচার থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবার খেলোয়াড় যে কোটা, এটা থাকবে, জেলায় জেলায় একটা কম্পিটিশন হয়। এই বাংলাদেশ আমরা চাই। ইউনিয়ন অ্যান্ড পৌরসভা, এই সবগুলো পর্যায় থেকে কিন্তু আসলে শুরু হলে বেটার। আপুর জায়গা থেকে একটু জানতে চাই যে সংস্কৃতির যে পরিবর্তন আমরা চাই, একটা ধারাবাহিকতা, সেই জায়গা থেকে আসলে কি কি পরিবর্তন এখন আমাদের শুরু করা উচিত? আসলে এটা নিয়ে বিশদ একটা আলোচনা করতে হবে, বিকজ আমাদের যা যা দরকার, হ্যাঁ, সেই দরকারগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যারা সরকার পক্ষের আছেন তারা যদি আসলে একটা প্ল্যান সেট করে, দেন এটা একটা ভালো দিকে যাবে, এইটা আমার কাছে মনে হয়। আর আমাদের যেটা হয় যে আমাদের এখানে তো বাজেট স্বল্পতা একটা অনেক বড় ইস্যু, এবং আমাদের টেকনোলজিক্যালি আমরা অনেক কিন্তু পিছিয়ে আছি। সো আমাদের যদি ওই সাপোর্টটা থাকতো, আমাদের যদি ইনস্টিটিউশন থাকতো যে যারা আসলে ওখান থেকে ট্রেনিংটা করে বা একটা কোর্স করে বের হয়ে তারপরে কাজে আসছে, কারণ আমাদের এখানে যারা কাজ করেন তারা কিন্তু কাজ করতে করতে শেখেন, এখানে কিন্তু শেখার কোনো আলাদা ইনস্টিটিউশন নাই। সো ওই জায়গাটাও একটা ভীষণ পরিবর্তন আসা দরকার। আরেকটা হচ্ছে যে যেই অনুদানগুলো দেয়া হয় বা যে পুরস্কারগুলো সরকারিভাবে দেয়া হয় সেগুলোতে স্বচ্ছতা এবং মানে খুবই এটা উচিত যে এখানে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা যাতে থাকে অবশ্যই, এবং এতে করে যোগ্যতার উপর ভিত্তি করে যাতে আসলে মূল্যায়ন করা, শুধুমাত্র যারা এর আগে মূল্যায়িত হয়ে গেছে তাদেরকেই বারবার যেন নিয়ে না আসা। একেবারেই শেষ, মানে শেষ দিকে একটা শেষ প্রশ্ন দুজনের কাছেই, রাজনীতিতে আসার ইচ্ছে আছে কি? আমার ছিল, বাট এখন আর নাই। রনি? আমি যেটা বলবো যে রাজনীতি বিষয়ে সবার সচেতন থাকা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই সচেতন থাকা উচিত, প্রত্যেকটা নাগরিকের কথা বলা উচিত। আমরা অনেকে বলি যে শিল্পী কেন এই বিষয়ে কথা বলবে, তুমি গানের শিল্পী, তুমি কবিতা লেখো, কিন্তু না, আপনি দেখেন যে কাজী নজরুল শুধুমাত্র তিনি কিন্তু শুধুমাত্র এক কেন্দ্রিক কবিতা লেখেননি, প্রেমের কবিতাও যেমন লিখেছেন, তার বিদ্রোহী কবিতা, অধিকারের কথা, বঞ্চনার কথা, এসব থাকতে হবে, গানেও থাকতে হবে। যে শিল্পের সাথে বা যে শিল্পীর সাথে সমাজ সচেতনতা নেই, অধিকার নিয়ে কথা নেই, প্রতিবাদ নেই, সে শিল্পীকে আমি আসলে মনে করি না যে আসলে প্রকৃত অর্থে আসলে কি সুন্দর কথাটা বললো, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই এটা থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। হ্যাঁ, কারণ এই রাজনীতির মাধ্যমে কিন্তু তাই বলে যে পলিটিশিয়ান হয়েই রাজনৈতিকভাবে সচেতন হওয়া যাবে বা দেশকে ভালোবাসা যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। একজন সুনাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের রাজনীতিতে মানে ইনভলভ না হয়েও আমাদের মতামতকে জানানো এবং সচেতনভাবে সবাইকেও অ্যালার্ট করা যে হ্যাঁ এই জিনিসটা ভুল হচ্ছে, এই জিনিসটা পরিবর্তন আসা উচিত, এবং সেটা নিয়ে আমরা কথা বলতেই পারি। তো আমার মনে হয় যে রাজনীতি নিয়ে যদি কথা বলতে হয় আরও একটা এপিসোড আমার লেগে যাবে, বাট আজকে আমরা এই নিয়ে থাকতে চাই। আমার সময়টা একেবারেই শেষ। বাঁধন আপুকে অনেক অনেক শুভকামনা জানাতে চাই চক্র 2 এর জন্য, যেহেতু ওটা দেখার জন্য ওয়েট করতে হবে। আর বনলতা এক্সপ্রেস তো চলছে, আপনারা সবাই আমাদের মতো হলে যেয়ে বনলতা এক্সপ্রেস দেখবেন এবং আপনাদের যে অপিনিয়ন আছে সেটা অবশ্যই জানাবেন। আর রনির ক্ষেত্রে একটা কথাই বলবো, ও যখন থাকে মানে ওই অনুষ্ঠানে এমনিতেই প্রাণবন্ত হয়ে যায় একদম। তো দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমার ক্ষেত্রে শুধু স্কুল অফ কমেডির প্রতি আহ্বান যে আসেন, মানুষকে ভালো রাখতে, হাসাতে শেখেন।
তুমি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলো। সবার জন্য আসলে ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং বনলতা এক্সপ্রেস আপনারা দেখতে আসেন, এবং ওটিটিতে স্ক্রিনে আমার যে এই সিরিজটা দেখা যাবে চক্র 2, সেটাও দেখেন, আমাকে জানান কেমন লাগলো। আমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। থ্যাংক ইউ দুজনকেই, অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক প্রিয় দর্শক আরও একবার। এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমাদের ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং, ডিবিসি তারকার আড্ডা, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টিয়ের এই এপিসোড থেকে দেখা হবে আবারও পরবর্তীতে আপনাদের প্রিয় তারকার সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।